এই এক কথার মাধ্যমে গোটা জুলাই সনদকে উপেক্ষা করা হয়েছে এবং জুলাই সনদের তাৎপর্যকে ভাসিয়ে দেওয়া হয়েছে জলে। এই কথাটা আপনারা অ্যানালাইসিস করবেন। আমি যে এই কথাটা বললাম যে একটা ধারা অন্তর্ভুক্ত করেছে এবং সেই ধারাটা প্রতারণামূলকভাবে অন্তর্ভুক্ত করেছে। আমাদের সাথে অঙ্গীকার করা হয়েছে জুলাই সনদ এভাবে স্বাক্ষরিত হবে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে এক ধরনের জুলাই সনদ পেশ করা হয়েছে, প্রদান করা হয়েছে। আমরা সবাই সেই জুলাই সনদ পড়ে আমাদের প্রতিনিধিবর্গ গিয়েছিলেন সংসদের, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা স্বাক্ষর করার জন্য। সেখানে স্বাক্ষর করা হলো। পরবর্তীতে দেখা গেল আমাদের সকলের অজান্তে আমাদেরকে দেয়া হয়েছে এক কপি, অথচ বিএনপি আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ধাপ্পাবাজ কিছু নেতৃবৃন্দ মিলে সেই সনদের মধ্যে নতুন আরেকটি ধারা সংযুক্ত করে তারপরে জালিয়াতিপূর্ণভাবে সেখানে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। জুলাই বিপ্লব থেকে নিয়ে শুরু করে 2026-এর 12ই ফেব্রুয়ারি একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। 2024 সালের 36শে জুলাই তথা 5ই আগস্ট বিপ্লব হলো। 2026 সালের 12ই ফেব্রুয়ারি এসে একটি গণভোট অনুষ্ঠিত হলো। 24 জুলাই বিপ্লব থেকে 26-এর গণভোট পর্যন্ত একটা পরম্পরা রয়েছে, একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতাটা আমাদের সর্বপ্রথম উপলব্ধি করা দরকার যে 24 জুলাই বিপ্লবের সাথে 26-এর গণভোটের কি সম্পর্ক। 24 জুলাই বিপ্লব কেন হয়েছিল? আমি আমার ক্ষুদ্র বিবেচনায় আমি মনে করি 24 জুলাই বিপ্লবের পিছনে 3টি মৌলিক চেতনা এবং উদ্দেশ্য ক্রিয়াশীল ছিল। তার মধ্যে প্রথম ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করা। ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, গুম খুন এদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপর ক্ষমতাসীন মহলের যে স্বৈরতন্ত্র, তাদের উপর ইচ্ছার বিরুদ্ধে জনগণকে জুলুম শোষণ পরিচালনা করা, প্রতিবাদ করতে গেলেই গুম খুন হত্যাকাণ্ডের মাধ্যমে সকল প্রতিবাদী কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার যে পায়তারা ছিল, সেই দমবন্ধ পরিস্থিতি ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা ছিল জুলাই বিপ্লবের প্রধান চেতনা। দ্বিতীয় বিষয় ছিল যে রাষ্ট্রের মধ্যে বিভিন্নভাবে প্রায় শতাব্দীকাল ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা বৈষম্যমূলক নানা উপকরণ তৈরি হয়েছে। সমাজের নানা শ্রেণীতে, নানা জায়গায়, প্রশাসনে সর্বত্র বৈষম্য বৈষম্য বৈষম্য। এই বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্যই 2024 জুলাই বিপ্লব হয়েছিল। তাহলে জুলাই বিপ্লবের প্রধান দুটি চেতনা হলো ফ্যাসিবাদের বিলোপ, বৈষম্যের বিরোধ, বৈষম্য বিলোপ করা। আর এর অন্তরালে আরেকটা বড় চেতনা ছিল, জুলাই বিপ্লবীরা সকলেই এক বাক্যে স্বীকার করে 2024 জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। শাপলা থেকে জুলাই পর্যন্ত, 5ই মে থেকে 36 জুলাই পর্যন্ত বিপ্লবের যে ধারাবাহিকতা, কেউ যদি এই ধারাবাহিকতাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়, সে কোনোদিন জুলাই বিপ্লবের চেতনা বুঝতে পারবে না। এদেশের আলেম সমাজকে বুঝতে হবে, এদেশের ইসলামপন্থীদেরকে বুঝতে হবে যে 5ই মেকে 24 জুলাই বিপ্লব থেকে যদি বিচ্ছিন্ন করা হয়, 24 জুলাই বিপ্লব তার গতিপথ হারিয়ে ফেলবে। কাজেই কেউ যেন জুলাই বিপ্লবকে 5ই মের শাপলার মূল ধারা থেকে বিচ্যুত করতে না পারে, আমাদেরকে সেই সংগ্রাম আমাদেরকে করে যেতে হবে। সে সংগ্রাম শুধু রাজপথের সংগ্রাম নয়, সে সংগ্রাম বুদ্ধিবৃত্তিক সংগ্রাম, সে সংগ্রাম সাংস্কৃতিক সংগ্রাম, সে সংগ্রাম রাজনৈতিক সংগ্রাম, সে সংগ্রাম একটা কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে 5ই মের সাথে 36 জুলাইয়ের এই বিপ্লবের সম্বন্ধটাকে অটুট এবং অবিচল রাখার এই সংগ্রাম আমাদেরকে করতে হবে। কাজে সেই জায়গা থেকে আমি বলতে পারি, জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের প্রায় 92% মানুষের যে ধর্মীয় চেতনা,
যে আবেগ, যে অনুভূতি এবং তাদের যে হাজার বছর ধরে চলে আসা তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর ভিনদেশী কোনো আগ্রাসী সংস্কৃতির আধিপত্যকে অস্বীকার করার বিপ্লবের নাম হলো জুলাই বিপ্লব। এই জন্য জুলাই বিপ্লবের অন্যতম প্রধান স্লোগান ছিল দিল্লি না ঢাকা। এই দিল্লি না ঢাকা এটা একটা শব্দবন্ধ শুধু নয়, এর মাধ্যমে কয়েক শতাব্দী পর্যন্ত একটি আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের তরুণ সমাজের বিস্ফোরণকে বোঝায়। এই হলো জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব হলো ৩৬শে জুলাই। ৫ই আগস্ট, ৫ই আগস্টের পরপর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। সে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা তাদের ৩টি মৌলিক লক্ষ্য ঘোষণা করলেন, যে তাদের প্রধান লক্ষ্য হলো ৩টি। ১ নম্বর হলো এই সকল খুন এবং যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা, ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের শাহাদাত, ২০২৪ সালের জুলাই বিপ্লবের সকল শাহাদাত সহ যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাংলাদেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করা হবে এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি রেজিমের প্রতিটি কালপিটকে ধরে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বাংলাদেশে তাদের উপযুক্ত বিচার করা হবে। এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব। তাদের ২ নম্বর দায়িত্ব ছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদের যেই সকল উপকরণ উপাদান তৈরি হয়ে আছে, বাংলাদেশের ক্ষমতার মসনদে যেই বসে, ভালো মানুষটা বসলেও কিছুদিন পরে সে ফ্যাসিবাদী হয়ে ওঠে। এই ক্ষমতার চেয়ারের মধ্যে বাংলাদেশের ক্ষমতার যে প্রক্রিয়া, এই ক্ষমতার প্রক্রিয়ার মধ্যেই ফ্যাসিবাদ তৈরি করার, ফ্যাসিবাদকে জন্ম দেওয়ার একটা উপাদান বিদ্যমান। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার ছিল তারা রাষ্ট্রীয় ব্যবস্থায় সংস্কার সাধন করে ফ্যাসিবাদের শেকড় শুদ্ধ উপড়ে ফেলে একটি সুন্দর আগামীর, একটি সম্মিলিত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়বার জন্য একটি সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। এটা ছিল তাদের দ্বিতীয় কমিটমেন্ট, সংস্কার করা। ৩ নম্বর কমিটমেন্ট ছিল বিচার ত্বরান্বিত করার পর, সংস্কার নিশ্চিত করার পর একটি স্বচ্ছ সুন্দর ইলেকশন দিয়ে ক্ষমতা থেকে তারা প্রস্থান করবে। নতুন বাংলাদেশে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে, যারা ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে না, যারা খুনিদের বিচার করবে, যারা বাংলাদেশের গণমানুষের অধিকার আদায় করবে। দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি, উন্নতি সাধন করেছে। দৃশ্যমান কিছু বিচার তারা কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে। তারা একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে, কিন্তু তাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দায়িত্ব ছিল, সেটা ছিল বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থেকে, রাজনৈতিক বন্দোবস্ত থেকে ফ্যাসিবাদের পথকে রুদ্ধ করে দিয়ে একটি মৌলিক সংস্কার সাধন করা। সেই সংস্কার নিশ্চিত করে যেতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার। ৩৩টি রাজনৈতিক দল সহযোগিতা করেছে, ৮৩ দিন বৈঠক করেছে, দীর্ঘ ৯ মাস পর্যন্ত কনসেনসাস কমিশন, জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে সকল দলগুলো বসে একটি জুলাই জাতীয় সনদ তৈরি করলো। সেই জুলাই জাতীয় সনদে ফ্যাসিবাদের পথ বন্ধ করার জন্য, বৈষম্য বিলোপ করার জন্য অনেকগুলো কমিশন রিপোর্ট তৈরি করলো। সেই রিপোর্টের ভিত্তিতে ৩৩টি রাজনৈতিক দল ৮৩টি বৈঠকে বসে ঐক্যমত্য পোষণ করে একটি সনদ প্রণয়ন করলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম সেই সনদের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা চিহ্নিত করেছি। সেই ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংস্কারের অঙ্গীকারের সঙ্গে দ্বিমত পোষণ করলো, এবং সেই দলটির নাম দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। আজকে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়,
সমালোচনা করতে হয়, বিষয়গুলো আমাদের কাছে খুব ভালো লাগে না। বিএনপি আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা, তাদের সঙ্গে আমাদের দীর্ঘ অতীত ইতিহাস রয়েছে। এই বাংলাদেশ থেকে বাকশালী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজপথে আমরা হাতে হাত রেখে লড়াই করেছি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে আমরা গলাগলি করে বছরের পর বছর আমরা দিন গুজরান করেছি। আজ সেই বিএনপির বিরুদ্ধে আমাদেরকে মুখ খুলতে হচ্ছে, কারণ জুলাই বিপ্লবী প্রায় ১.৫ সহস্র বাংলার দামাল সন্তান রক্ত দিল যেই সংস্কারের জন্য, বাংলাদেশে একটি আমূল পরিবর্তনের জন্য। আজ ৩০,০০০-এর মতো যুদ্ধাহত জুলাই যোদ্ধা, যারা বিভিন্ন হাসপাতালে আজও পর্যন্ত বিছানায় শুয়ে ছটফট করে। কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে, তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। ৩০ সহস্রাধিক যুদ্ধাহত জুলাই যোদ্ধা, ১.৫ সহস্রের মতো বাংলার দামাল বীর যোদ্ধা সন্তান শহীদ। এত কান্না, এত অশ্রু, এত জীবনের বিনিময়ে যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সেই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বিএনপির দুয়ারে গিয়ে আজকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসছে। তারা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে তারা আমূল কোনো সংস্কার করতে চায় না। এই জন্য ঐক্যমত্য কমিশনের গুরুত্বপূর্ণ ১৩টি মৌলিক পয়েন্টের মধ্যে ১১টির সাথে বিএনপি নোট অফ ডিসেন্ট প্রদান করে তাদের পথ তারা বিপ্লবীদের থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। আর সংখ্যাগরিষ্ঠতার অহংকারে, রাজনৈতিক দলের ঐতিহ্যের অহংকারে এবং নিজেদের অতীত নেতৃবৃন্দের গৌরবের উপর ভর করে আগামীর বাংলাদেশকে তারা পরিচালনা করতে চায়। আমি মনে করি এটি বিএনপির ভুল রাজনীতি, এটি বিএনপির ভুল রাজনীতি। বিএনপি যদি এই ভুল না শোধরায়, তাহলে বিএনপিকে এর জন্য চড়া মাসুল গুনতে হবে। আর দুর্ভাগ্য হলো শুধু বিএনপিকেই মাসুল গুনতে হবে তা নয়, সেই মাসুল আমাদেরকেও গুনতে হবে। বিএনপি ভুল করে অতীতে আমরা দেখেছি, ভুল করে বিএনপি একা, আর তার জন্য সাফার হতে হয় আমাদের সকলের। তাই আমরা বিএনপিকে সতর্ক করছি যেন এই ভুলগুলো তারা না করে। এই তারপরে জুলাই জাতীয় সনদ তৈরি হলো। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে যখন স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষরের মাধ্যমে, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা তৈরি হলো, দুর্ভাগ্যজনকভাবে একটা প্রতারণামূলক ঘটনা সেখানে ঘটে গেল এবং এর চেয়েও বড় দুঃখজনকভাবে সেই প্রতারণার সাথে বিএনপি জড়িয়ে পড়ল। বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অসাধু লোক মিলে ৩২টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই জাতীয় সনদের মধ্যে তারা নিজেদের পক্ষ থেকে একটি নোট অন্তর্ভুক্ত করে দিল। সেই নোটটা কি? সেই নোটটা হলো যেই দল, প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে জুলাই জাতীয় সনদকে বাইপাস করে সে তার দলীয় নির্বাচনী ইশতেহারের মাধ্যমে, ইশতেহারের আলোকে সে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এই এক কথার মাধ্যমে গোটা জুলাই সনদকে উপেক্ষা করা হয়েছে এবং জুলাই সনদের তাৎপর্যকে ভাসিয়ে দেওয়া হয়েছে জলে। এই কথাটা আপনারা অ্যানালাইসিস করবেন। আমি যে এই কথাটা বললাম যে একটা ধারা অন্তর্ভুক্ত করেছে এবং সেই ধারাটা প্রতারণামূলকভাবে অন্তর্ভুক্ত করেছে। আমাদের সাথে অঙ্গীকার করা হয়েছে জুলাই সনদ এভাবে স্বাক্ষরিত হবে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে এক ধরনের জুলাই সনদ পেশ করা হয়েছে, প্রদান করা হয়েছে। আমরা সবাই সেই জুলাই সনদ পড়ে আমাদের প্রতিনিধিবর্গ গিয়েছিলেন সংসদের, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করার জন্য। সেখানে স্বাক্ষর করা হলো। পরবর্তীতে দেখা গেল আমাদের সকলের অজান্তে আমাদেরকে দেয়া হয়েছে এক কপি, অথচ বিএনপি আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ধাপ্পাবাজ কিছু নেতৃবৃন্দ মিলে সেই সনদের মধ্যে নতুন আরেকটি ধারা সংযুক্ত করে তারপরে জালিয়াতিপূর্ণভাবে সেখানে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে।